নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের অন্তর্গত ভারত সেবাশ্রম হসপিটালে, যেখানে আজ সেবাশ্রমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নিউরোলজিস্ট আইসিইউ উদ্বোধন হলো এবং অ্যাকশন কেয়ারের 13টি বেড বাড়ানো হলো। और संघवाणी और प्रसाद प्रदान करने स्वामी 50909 হ্যাঁ, আমরা কথা বলে নেব স্বাস্থ্য মন্ত্রী যিনি আছে, স্বাস্থ্যমন্ত্রী, ওনার সাথে আমরা কথা বলবো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওনার সাথে কথা বলবো, এবং একই সঙ্গে আমরা পেয়ে গেছি বেহালা পূর্বের যিনি এমএলএ শঙ্কর শিকদার, ওনাকে পেয়ে গেছি। একই সঙ্গে আমরা পেয়ে গেছি ভারত সেবাশ্রমের কল্যাণে যিনি দায়িত্বে আছেন স্বামী ব্রহ্মাত্মানন্দজি, ওনাকেও পেয়ে গেছি। আমরা ওনার সাথেও কথা বলবো এই মুহূর্তে ভারত সেবাশ্রম থেকে। আমি সবিতা, সংকেত মিডিয়া। আয়ুষ্মান ভারতে সারা ভারতের সবকটা মেজর মিডিয়াম এন্ড হসপিটাল যুক্ত হবে। এই মাসের জুলাই মাসের 3য় থেকে 4র্থ সপ্তাহে আয়ুষ্মান ভারত আপনারা এক্সপেক্ট করতে পারেন। এখনই অ্যানাউন্সমেন্ট হয়নি, অফিসিয়াল ভাববেন না। আর এর থেকে ভালো জনকল্যাণ স্বাস্থ্যের স্কিম হয় না। আজকে এই যে ভারত সেবাশ্রমে 13টি ক্রিটিক্যাল কেয়ার বাড়ানো হলো এবং একই সঙ্গে কি আরও কিছু বাড়ানোর পরিকল্পনা করা হলো? আরও বাড়ানোর পরিকল্পনা মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন। তো ক্যাথিড্রাল থেকে শুরু করে উনি বলেছিলেন সেগুলো হবে। দেখুন, মুখ্যমন্ত্রী যেটা বলেন মুখ দিয়ে, শুভেন্দু অধিকারী মতো মানুষ, উনি যেটা বলেন মুখ দিয়ে করে, এটা মমতা ব্যানার্জি নয়, এটা মানুষ। একই সঙ্গে বেহালা খুব আফসোস যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আরও 10 বছর আগে পেলে বাংলার দিকে অব্যাহত হতোই না, নারীরা অনেক সুরক্ষিত থাকতো, নারীরা অনেক সম্মানিত থাকতো। এবং একই সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলাম বেহালা যে বিদ্যাসাগর হসপিটাল নিয়ে, আপনি তো শিক্ষা প্রতিমন্ত্রী, বিদ্যাসাগর হসপিটাল নিয়ে কি দ্রুততার সঙ্গে কিছু কাজ করা? নিশ্চয়ই, আমরা সব হসপিটাল নিয়ে দ্রুততার সঙ্গে কাজ করবো। আমাদের কোনো কাজ আমরা যেটা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যেটা বলবো সেটা করবে। তার আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদীজি, উনি মুখে যেটা বলেন কাজে সেটা করেন। যেটা প্রতিশ্রুতি দেওয়া ছিল প্রত্যেকটা দেখুন সবই পূরণ হয়ে যাবে। পূর্বের বিধায়ক হিসেবে আপনার কাছে একটাই কোশ্চেন আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও জিজ্ঞাসা করলাম, যে বিদ্যাসাগর হসপিটাল বেহালা পূর্ব পশ্চিম মিলিয়ে এবং আমতলা, ওই বিষ্ণুপুরের আমতলা, বজবজ, মহেশতলা, বেশিরভাগ মানুষ কিন্তু এই বিদ্যাসাগর হসপিটালের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বিদ্যাসাগর হসপিটালের ব্যবস্থাপনা খুবই খারাপ, কোনো পরিষেবাই পাওয়া যায় না, সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। সেক্ষেত্রে বেহালা পূর্বের এমএলএ হিসেবে আপনি কতটা দায়িত্ববান এই ব্যাপারে? 49 বছর যে সরকার ছিল, সেই সরকার বিদ্যাসাগর হসপিটালের প্রতিটি যন্ত্রপাতি পর্যন্ত তুলে বেঁচে দিয়েছে। তারা 1991 সালের যে মডেল, রিক্রুটমেন্ট মডেল, সেই মডেল ফলো করে এখন পর্যন্ত সেখানে নির্দিষ্ট অনুপাতিক হারে লোক নেওয়া, সেটা পর্যন্ত করেনি। আমাদের প্রথম দিন থেকে এজেন্ডা ছিল, বেহালা পূর্ব, বেহালা পশ্চিমে আমাদের প্রথম দিন থেকে এজেন্ডা ছিল যে আমরা সরকারে এলে এই যে বিদ্যাসাগর হসপিটাল আছে, সেই হসপিটালকে আমরা সুপার স্পেশালিটি হসপিটালে উন্নীত করব। এবং তার জন্য ইতিমধ্যে আমাদের বিভিন্ন বৈঠক হয়েছে, সেই অনুযায়ী কাজ হয়েছে, সেই অনুযায়ী ফাইল তৈরি হয়েছে, ফাইল আস্তে আস্তে মুভমেন্ট হবে। আমরা সবে 2 মাস এসেছি, বাট আমরা যে কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্ট দেখুন আমাদের সংকল্পপত্রে যা যা ছিল, সেই সংকল্পপত্রের বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি করতে শুরু করে দিয়েছি। তো এটাও আপনারা নিশ্চিন্ত থাকুন যে স্বাস্থ্য পরিষেবা যেটা রয়েছে, এই পশ্চিমবাংলার যে পরিস্থিতি রয়েছে, সেখান থেকে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা, এই দুটোকে ঠিক করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে কাজ করছেন। স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং প্রশাসন, এই তিনটে আগামী 6 মাস, 7 মাস, 1 বছরের মধ্যে আপনি যে একটা হিউজ চেঞ্জ, সেটা আপনারা কিন্তু দেখতে পাবেন। একই সঙ্গে যে যারা আছেন, যারা ওখানে অ্যাডমিশন নেন বা থাকেন, সেক্ষেত্রে যে আয়া বা এই ধরনের যে পোস্টে যারা ওখানে কাজ করছেন, তাদের একটা দৌরাত্ম্য আছে। এই বিষয়ে আপনারা কতখানি, এটা তো সরকারের হস্তক্ষেপ না হলেও আপনারা যেহেতু সরকারে আছেন, এই দৌরাত্ম্যটা আপনারা কতটা কমাতে পারবেন? সেই দৌরাত্ম্য প্রথম দিন যা ছিল আর আজকে অবভিয়াসলি অনেক কম। এবার বিষয়টা হচ্ছে, আমরা হঠাৎ করে এই লোকগুলোকে যদি বাদ দিই, ওখানে এমনিতেই আনুপাতিক রোগী, আনুপাতিক হারে যত কর্মী থাকা দরকার, সেই কর্মী নেই। আজকের দিন আমরা যদি এদেরকেও বের করে দিই, তাহলে ওখানে যে শূন্যতা তৈরি হবে, সেই শূন্যতা ফিল আপ করার জন্য কোনো রাস্তা থাকবে না। সেই জন্য আজকের দিনেও যেটুকু হচ্ছে
বা যে অবস্থায় আজকের দিনেও আছে। আগামী দিনে আপনারা দেখতে পাবেন যত রিক্রুটমেন্ট হবে তত পুরনো যারা এই ধরনের সিন্ডিকেট চালাচ্ছে তারা আস্তে আস্তে বাদ যাবে এবং সেখানকার পরিবেশ একদম স্বাভাবিক হবে। যেটা পিজিতে ইতিমধ্যে আপনারা যদি দেখতে যান তাহলে পিজিতে একমাত্র প্রসূতির ডিপার্টমেন্ট ছাড়া বাকি কোথাও আপনি গিয়ে দেখবেন না বারান্দায় শুয়ে আছে, রাস্তায় শুয়ে আছে, এই শুয়ে আছে। অনেক develop সেখানেও কিন্তু হয়েছে। সব অনেক কিছু অর্গানাইজড হয়ে গেছে, এখানে অর্গানাইজড হবে। আপনারা একদম নিশ্চিন্ত থাকুন যে অর্গানাইজড হয়েতেই পশ্চিমবাংলার সরকার, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এটা জনতার সরকার, জনতার জন্য কাজ করবে, এটা একদম নিশ্চিত আছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। থ্যাংক ইউ। আজকে এই যে নিউরোলজিস্টের যে ডিপার্টমেন্টের উদ্বোধন হলো আইসিইউ, সেক্ষেত্রে সাধারণ মানুষ কতটা এখানে উপকৃত পাবেন বা গরিব মানুষ যারা আছে তারা কিভাবে যোগাযোগ দেখুন, ভারত করবেন? সমাজের সঙ্গে যারা সন্ন্যাসী আছেন নিজেদের জীবনকে দিয়েছেন দেশের জন্য। এটা কোনো প্রফিটেবল কোনো মানে আপনার হসপিটাল নয়, একদম যারা প্রফিট চায়। আর এখানটা মাননীয় আমাদের অনারেবল সিএম এসছেন, আদরণীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, তিনিও বলে গেছেন যে সরকার থেকে যেটুকুনি পরিমাণ এনারা কিছু দিয়েছেন সেগুলো বিবেচনা করে দেওয়া। এবং উনি এই কথাটাও বলেছেন যে আপনারা অনুরোধ করবেন না, আদেশ দিন আমরা কী করতে পারি। তা যারা নিজেদের জীবন দিয়ে দিয়েছে, যাদের কেউ নেই, এই সন্ন্যাসীরা যখন একটা প্রতিষ্ঠান করেছে তা সেটা সাধারণ মানুষের জন্যই তো। এইটা নিয়ে তো আর নতুন করে এক্সপ্লেন করার দরকার নেই। আজকে ভারত সেবাশ্রমের সঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা গর্ব। আপনি এইরকম সুবিধা সম্পন্ন কোথায় পেয়েছেন? আপনার আছে কোথাও? আজকে হাজার হাজার গরিব লোক এখানে এসে চিকিৎসা পাচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জি এখানে থেকে সমস্ত হসপিটালগুলো শেষ করে দিয়েছে, সেখানে ভারত সেবাশ্রম সংঘ সেই পুরো পাকের মধ্যে একটা পদ্মের মতন ফুটে আছে। তো যেখানে এখানেও মানে বড় বড় অপারেশন করতে গেলে বিভিন্ন রকমভাবে একটা মিনিমাম একটা মানে অ্যামাউন্ট তাদের পে করতে হয়। সেক্ষেত্রে একদম গরিব যারা, তাদের কি কোনো রকমভাবে কোনো বিনামূল্যে তারা এই পরিষেবা কি পেতে পারেন? বিনামূল্যে কোনো জিনিস ছড়াতে নেই। স্বামী বিবেকানন্দ তার মাদ্রাজে আজ থেকে 1893 সালে মাদ্রাজের একজন শিষ্য বলছে বিবেকানন্দকে যে আমি একটা পত্রিকা প্রকাশ করতে চাই। তা বিবেকানন্দ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে চারিয়ানি হলেও মূল্য নিও, বিনা পয়সা ছড়াতে চেয়েও না বাপু, কারণ ভারতবাসীরা মূল্য দেবে না তার। তো বিনা পয়সা কোনো কিছু দিতে নেই, তার কোনো ভ্যালু দেবে না মানুষ। সেই জন্য এখানে যে 50টায় কিছু হয়, যেখানে বাইরে আপনি কোনো ডাক্তারকে দেখাবেন সেখানে মিনিমাম 500 টাকা নেয়। একদম 500, 1000, 2000 এত বড় প্রতিষ্ঠান, আপনি কি বলছি ওই সামান্য টাকাতে এতগুলো কর্মচারী কাজ করছে, তা তাদের কিছু দরকার, তাদের বাড়িতে কি সংসার নেই? ঠিক, তাই না? ফ্রিতে কোনো জিনিস চাওয়া উচিত নয়। আর এখনকার দিনে গরিব বলে কিছু নেই। মোদিজি আসার পর মোটামুটি গরিব বলে আর আপনি কাউকে দেখবেন না, সকলেরই পাকা বাড়ি হয়ে গেছে, সকলেই পাচ্ছে। এবার হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, এই নিম্ন মধ্যবিত্তদের আশ্রয়স্থল, সেবার আশ্রয়স্থল হয়েছে আমাদের এই ভারত সেবাশ্রম। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। এই যে ভারত সেবাশ্রমে নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের যে উদ্বোধন হলো এবং একই সঙ্গে 13টি এক্সট্রা ক্রিটিক্যাল কেয়ার বেডের উদ্বোধন হলো, তো সাধারণ মানুষ বা গরিব মানুষ আপনাদের পাশে কিভাবে এই পরিষেবা পেতে পারে? এই পরিষেবা দেখুন, আমাদের এখানে বাইরের একটা আইসিইউতে ভর্তি করতে গেলে 8 থেকে 10,000 টাকা পার ডে চার্জ, সেখানে আমাদের মাত্র 3,000 টাকা চার্জ। আচ্ছা, এই ধরনের একটা আইসিইউতে থাকলে সারাদিনে যদি পেশেন্ট ভেন্টিলেশনে না থাকে তাহলে দিনে হয়তো ওষুধপত্র নিয়ে হয়তো 8 থেকে 10,000 টাকা পাচ্ছে, ভেন্টিলেশনে থাকলে আরও 5,000 টাকা অ্যাড হয়। কিন্তু বাইরে থাকলে হয়তো একদিনে তাদের লক্ষ টাকা বিল হয়ে যায়। এটা হচ্ছে গরিব মানুষকে এর থেকে উপকৃত হয়। আইসিইউতে নিখরচায় হতে পারে না, কোনো বড় বড় চিকিৎসকরা থাকে, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টরা থাকেন, বিভিন্ন রকম খরচা আছে, সেই জন্য খরচা দিতে হয়, কিন্তু কম খরচা। এছাড়াও ধরুন কিছু গরিব লোক নিঃস্ব গরিব আছে, চাওয়ালা, বিড়িওয়ালা, রিক্সাওয়ালা, তাদের জন্য আমরা খরচা আরও কমিয়ে দিই বা বিনামূল্যেও অনেক সময় করি। সেটা আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে বিনামূল্যে তারা সেই পরিষেবাটা পেয়ে থাকে। এই যে আমাদের এখানে আজকে 32টা বেড ছিল এতদিন আইসিইউ, হ্যাঁ, তার সাথে আরও 13 বেড যুক্ত হলো, সেটা আগামী সপ্তাহ থেকে আমরা চালু করব। আর সেক্ষেত্রে এই যে 13টা যুক্ত করলেন আপনারা, আরও কি বাড়ানোর প্ল্যানিং আছে? আরও একটা আমাদের আইসিইউ আছে যেখানে আরও 12টা বেড আছে, সেটা ভবিষ্যতে আরও বাড়বে। কেননা রুগীরা এখন ম্যাক্সিমাম আইসিইউতেই ভর্তি হয়। হ্যাঁ, এখন রুগী এমনি সাধারণ বেডে সাধারণত বাড়িতেই ট্রিটমেন্ট নেয়, ঠিক। আজকাল যে আধুনিক ট্রিটমেন্ট, কিন্তু ক্রিটিক্যাল হলে তখন বাধ্য হয়ে ভর্তি হয়। সেই জন্য ক্রিটিক্যাল বেডের সংখ্যা আমরা আরও বাড়াবো। আমাদের সেসব ইনফ্রাস্ট্রাকচার হয়ে আছে, আগামী বছর হয়তো সেটাও খুলে দেওয়া হবে। আর জেনারেল বেড তো আপনাদের 300 বেড বিশিষ্ট, সেটা কি বাড়ানোর প্ল্যানিং আছে? না, সেটা আমাদের 500 বেডের হসপিটাল, বর্তমানে 300 বেডের আমাদের লাইসেন্স আছে। আচ্ছা, হ্যাঁ, অপারেশনে কিন্তু এখন 300 বেডে নেই, 100 বেড আছে। আচ্ছা, এই 100 বেড থেকে আরও ধীরে ধীরে আমরা বাড়াচ্ছি। আমরা পেরিয়াডিক ইউনিট শুরু করেছি, আইসিইউটা শুরু হলো, এরকম আরও আগামী দিনে ধীরে ধীরে বাড়বে। খালি তো বাড়ালে হলো না, তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার, ভালো ডাক্তার চাই, ভালো নার্স চাই। আমরা তো
কর্পোরেট বডি নয় যে একদিনে আমাদের হাজার হাজার ডাক্তার নার্স জোগাড় হয়ে যাবে। একদম স্বল্পমূল্যে করতে গেলে একটু ওইসব অসুবিধাটা আমাদের ফেস করতে হবে। তো সেই জন্য সেই ডাক্তার নার্স যেরকম যেরকম আমরা পাবো, যেরকম যেরকম যন্ত্রপাতি এবং আধুনিক যন্ত্রপাতি পাবো, এরকম ধীরে একে একে শুরু করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। Subscribe our channel. Press the bell icon.